আজকে কেন আহত যোদ্ধারা আজকে তাদের দাবি দাবা নিয়ে মাঠে আসবে? যাদের রক্তের উপর দিয়ে আজকে আপনারা ক্ষমতায় বসে আছেন, যাদের রক্তের উপর দিয়ে এই উপদেষ্টারা বড় বড় কথা বলে বেড়াচ্ছেন, তাদের কাছে প্রশ্ন রাখতে চাই, আজকে কেন এই আহত যোদ্ধা ভাই বোনেরা রাস্তায় নেমে আসবে তাদের অধিকার আদায়ের জন্য? এই আহত চিকিৎসাদের খবর নেন, এই ভাই বোনদের ভালো চিকিৎসার ব্যবস্থা করুন। অনতি বিলম্বে তালবাহানা না করে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন। কারণ বাংলাদেশকে নিয়ে যে ষড়যন্ত্র চলছে, এই ষড়যন্ত্র চলতে দেয়া হবে না। বাংলাদেশ 17টি বছর বাংলাদেশের মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। আজকে নিত্য প্রয়োজনীয় দাম আবার আকাশ চুম্বে। জুলাই আগস্ট বিপ্লবে যারা শহীদ হয়েছেন তাদের পরিবার এখনো যথাযথ সহযোগিতা বর্তমান সরকারের কাছ থেকে পাননি। যারা আহত হয়েছেন এখনো চিকিৎসা পান নাই, এখানে তাদের মুখ থেকে আমরা করতে পারতাম না। সংস্কার কমিশন দেখলাম না যে আহতদের নিয়ে একটা সংস্কার কমিশন হয়েছে, আহতদেরকে তালিকা করার জন্য একটা কমিটি হয়েছে, শহীদদের তালিকা করার জন্য একটা কমিটি হয়েছে, আহতদের চিকিৎসাতে যাওয়া হচ্ছে তাদের খবর রাখার জন্য জনগণের কাছে সামনে প্রকাশ করার জন্য একটা কমিটি হচ্ছে, তা তো হয়। এটা সবচেয়ে বড় দরকার ছিল। এই শত শত শহীদের রক্তের বিনিময়ে আপনার আজকে ক্ষমতায় হাজার হাজার আহতদের আজকে এই কষ্টের বিনিময়ে তাদের রক্ত ধরে যার জন্য আপনার আজকে ক্ষমতায়। আজকে আপনার ক্ষমতায় থাকার জন্য বিভিন্ন ভঙ্গি ঠিকই করছেন। একবার বলেন পরিপূর্ণ সংস্কার ছাড়া নির্বাচনের কথা বলা যাবে না। যে দিন দিন কিন্তু পিছনের দিকে যাচ্ছে, তাই সরকারকে বলবো সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য। আজকের পর থেকে কোনো উন্নয়ন চাই না, আজকের পর থেকে কোনো সংস্কার চাই না। কিসের সংস্কার, কিসের উন্নয়ন? যেই দেশে 8 মাস হয়ে গেছে এখন পর্যন্ত আমার আহত ভাইরা এখনো তাদের সুচিকিৎসা পাচ্ছে না, কিসের উন্নয়ন নিয়ে তারা ব্যস্ত? আজকে উন্নয়নের দাবি করে, আজকে সংস্কারের দাবি করে এই উপদেষ্টা পরিষদ তার দোকানপাট খোলা নিয়ে ব্যস্ত হয়ে গেছে। আমাদের আত্মত্যাগের বিনিময়ে আপনারা নতুন বাংলাদেশ পাইছেন, আপনারা স্বাধীনভাবে খবর প্রকাশ করতে পারছেন, অথচ আমাদের কোনো নিরাপত্তা নাই। এই টেবিল থেকে সুস্পষ্টভাবে ঘোষণা করতেছি, সামনের রবিবারের পরের রবিবার পর্যন্ত যদি আমাদের মৌলিক অধিকার আমাদেরকে না দেওয়া হয়, সমগ্র বাংলাদেশের আহত যোদ্ধাদের পক্ষ থেকে, সমগ্র বাংলাদেশের শহীদ পরিবারের পক্ষ থেকে জিটিএ অন্তর্বর্তীকালীন সরকার আমাদেরকে স্বীকৃতি দিতে ব্যর্থ হয়, এই 10 দিনের ভিতরে আমাদের জুলাই আগস্টের আন্দোলনকারী আহত এবং শহীদ পরিবারের সদস্যদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়, উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে ব্যর্থ হয়, আমি মাত্র এই 7 দিনের সময় দিলাম অন্তর্বর্তীকালীন সরকারকে। আমি মুখে যা বলি তা করি। জুলাই আগস্টের আন্দোলনকারী আহত যোদ্ধাদের স্বীকৃতি, আহত শহীদ পরিবারের সুরক্ষা, আহত যোদ্ধাদের উন্নত চিকিৎসা, আহত শহীদ পরিবারের পুনর্বাসন, এই 4 দাবি আগামী রবিবারের পরের রবিবার পর্যন্ত বাস্তবায়ন না করলে আমি এই ফেসবুক লাইভ থেকে এবং এই মিডিয়ার সামনে থেকে ঘোষণা করলাম, আমি সামনের রবিবারের পরের রবিবারে আত্মহত্যা করবো। সবাই আমার জন্য দোয়া করবেন। আমরা সমগ্র বাংলাদেশের আহত যোদ্ধারা দাফন কামনের ব্যবস্থা করবেন। আমার জীবনে আমি কোনোদিন অন্যায় করি না, এই মিডিয়ার সামনে বলে গেলাম। যারা এই শহীদের রক্তের বিনিময়ে দেশ পেয়েছে, যারা স্বাধীন পেয়েছে, স্বাধীন দেশ পেয়েছে, তাদেরকে আমরা এই উপদেষ্টার চেয়ারে বসাইছিলাম যোগ্য মনে করে, কিন্তু আসলে তাদেরকে যোগ্য মনে করে এর জন্য বসেছি তারা আমাদের পাশে থাকবে, কিন্তু এটা তারা চায় না। তারা বিভিন্ন ধরনের অপকর্মের সাথে এখন জড়িয়ে যাইতেছে, আমাদের আহত ভাইদেরকে অবহেলিত করতেছে, শহীদ ভাইদেরকে অবহেলিত করতেছে, শহীদের রক্তকে মুছে দিতে চায় তারা। তারা জানে না যে আমলিক সরকার, স্বৈরাচার সরকার যেভাবে গেছে এইভাবে থেকে কঠিন ভাবে যদি আমাদের শহীদ ভাইদের সাথে, আহত ভাইদের সাথে বেইমানি করা হয়, তাদের রক্ত নিয়ে বেইমানি করা হয়, তাদের থেকে ভয়ানক আকারে এই বাংলাদেশ ছাড়তে হবে ভাই। শেখ হাসিনা ব্যবসা করে গিয়েছে 71-এর চেতনাকে নিয়ে, এখন কয়েকজন ব্যবসা শুরু করে দিয়েছে 24-এর চেতনাকে নিয়ে। এই ব্যবসায়িকদের ব্যবসা প্রতিষ্ঠানকে
বন্ধ করতে হবে। যে রক্তের বিনিময়, রক্তের উপর দাঁড়িয়ে উপদেষ্টাদের চেয়ারে বসে যারা ব্যবসা বাণিজ্য, যারা দোকানপাট খুলেছে তাদেরকে সতর্ক করতে চাই। বাবার পরিচয় না থাকলে ওই সন্তানের কোনো পরিচয় নাই। ইতিমধ্যে শুরু হয়ে গেছে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায় এবং এই জুলাই আগস্টের জুলাইয়ের যারা যোদ্ধা তাদেরকে নিয়ে ব্যবসা বাণিজ্য করতে চায়, অনেক রাজনৈতিক দল গঠন করতে চায়, সেটা আমরা কখনো সফল হতে দিব না। যারা এই 24-এর যোদ্ধাদেরকে নিয়ে এই দেশে যারা ব্যবসা প্রতিষ্ঠান খুলতে চায় তাদের ব্যবসা তো দূরের কথা, শেখ হাসিনার মতো পালিয়েও যেতে পারবে না। এবং আমাদের এই জুলাই আগস্টের আহতদের জুলাইয়ের ঘোষণাপত্র দিতে হবে। আপনারা জানেন 8 মাস হয়ে গেছে, 9 মাসে পড়ে গেছে, আজও পর্যন্ত তারা জুলাইয়ের সেই লিস্ট আমাদের হাতে দিতে পারলো না। আমরা আন্দোলন কি করেছিলাম আমাদের নিজেদের স্বার্থে, বা সরকার আমাদেরকে কি দিবে, বা আমাদের সাধারণ জনতা আমাদের কি চোখে দেখবে? আমাদের শহীদ ভাইয়ের রক্ত, আমাদের এই তরতাজা প্রাণগুলো আপনারা ব্যাহত হতে দিয়েন না। আমাদের এই জুলাই বিপ্লব আপনারা ব্যাহত হতে দিয়েন না। এখন আমরা সমাজের মুখে প্রায় একটা হাসি পাত্র হয়ে গেছি। ছুরি কাঁচি বন্দুক নিয়ে যুদ্ধ করলে তাকে যুদ্ধ বলে না। যার রক্ত দিয়ে যুদ্ধ করতে হয়, যার শ্রম দিয়ে যুদ্ধ করতে হয়, সেটাকেই যুদ্ধ বলে। যেখানে সারা বিশ্ব এই মহামারীতে টালমাটাল হয়ে গিয়েছে, বাংলাদেশের মতো জনবহুল দেশ কি করত? আমরা এগিয়ে এসেছি রাষ্ট্রের প্রয়োজনে। আমরা চিনি না কোনো দল, আমরা চিনি না কোনো মত, আমরা রাষ্ট্রের প্রয়োজনে এসেছি, আমরা এটাই জানি। ডিউটি করার পর তারা আজকে বলতেছে যে আমরা জানুয়ারি থেকে নাকি অনুপস্থিত ছিলাম। যদি আমরা জানুয়ারি থেকে অনুপস্থিত থাকি তাহলে প্রত্যেকটা হসপিটাল কর্তৃপক্ষ আমাদেরকে কখনোই সিগনেচার দিত না। তারা সমর্থন করেছে যে আমরা ডিউটি করেছি, কিন্তু তারা কোন হিসেবে বলে যে আমরা ডিউটি করিনি? এসব দাবি তাদেরকে দিতে হবে এবং আমাদের দাবিটাও তাদেরকে মেনে নিতে হবে। রাষ্ট্রকে আমরা ভালোবেসে রাষ্ট্রের সেবা দিয়ে গেছি, এখন মানবতা নাকি মরে গেছে, এখন নাকি মানবতা নেই, যা অত্যন্তই দুঃখজনক। মানবতা যদি মরে যায় তাহলে মহামারীর সময় কেন মানবতা দেখিয়ে আমরা আসলাম বলেন? সেই মেশিন চালানোর মানুষগুলো তো লাগবে। এই মানুষগুলোকে আপনি যদি কাজে না লাগান তাহলে রাষ্ট্র ক্ষতির মুখে পড়বে, অনেক লসের মুখে পড়বে। তাই আমাদের আকুল আবেদন, আমাদের চাকরি স্থায়ী সমাধান, বকেয়া বেতন পরিশোধ করে এর স্থায়ী সমাধান আমরা চাচ্ছি। আমরা চুক্তি থেকে মুক্তি চাই। আমরা রাজপথে দাঁড়িয়েছি আমাদের দাবি আন্দোলনের জন্য। যখন আমরা কোভিডের সময় ডিউটি করেছি তখন ওনারা আমাদেরকে বলেছে যে আপনারা নিঃশান্তিতে ডিউটি করেন। আমরা লিখিত কোনো কাগজ প্রমাণ চাইনি। যদি ওনাদের প্রতি আমাদের বিশ্বাস না থাকতো, ওনার একটি মুখের কথায় এতগুলা ভাই বোন স্যারেরা আমরা সবাই ডিউটি করে গিয়েছি। এখন ওনার কোনো ঈমান নাই, সেই ঈমানই উনি কবর দিয়ে ফেলেছে। তাই আমি এটা নিম্ন প্রতিবাদ জানাচ্ছি। আমরা কোভিডের সময় ডিউটি করে গেছি, উনি আমাদের সাথে কন্ট্রিবিউট করেছে, ঠিক আছে। এখন উনি আমাদের বলতেছে আমাদের চাকরি নেই। কেন? বাংলাদেশে যদি যুদ্ধ কিছু বলে থেকে থাকে তাহলে এটা আমাদের কোভিড সেনার ভাই ও বোনেরা স্যারেরা সবাই মিলে করেছে। বাংলাদেশে রাস্তাঘাটে ছুরি কাঁচি বন্দুক নিয়ে যুদ্ধ করলে তাকে যুদ্ধ বলে না। যার রক্ত দিয়ে যুদ্ধ করতে হয়, যার শ্রম দিয়ে যুদ্ধ করতে হয়, সেটাকেই যুদ্ধ বলে। আমরা হসপিটালে যখন ছিলাম, একটা রুগী যখন রাস্তায় পড়েছিল তাকে পরিচয় দেওয়ার মতো আর কেউ ছিল না। আমরা তাকে বেডে নিয়ে তার মায়ের মতো, বোনের মতো, স্ত্রীর মতো তাকে সেবা দিয়ে সুস্থ করে তুলেছি। এখন কেন আমরা রাস্তাঘাটে প্রতারিত হচ্ছে? আমাদের ক্যাম্পেইনের মূল উদ্দেশ্য হচ্ছে মানুষের মধ্যে যে অযথা বা অর্থহীন যে হর্ন শূন্য মাত্রাতে আমরা নামিয়ে আনবো, সেই উদ্দেশ্য আমাদের। আমরা আগামী 1 সপ্তাহ আরও বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার জন্য আমরা বিভিন্ন ভার্সিটি কলেজে ছাত্রছাত্রীরা আছি এবং আগামী 1 সপ্তাহ এই কাজগুলো করে যাব। আশা করি মানুষের মধ্যে যে হর্ন বাজানোর যে প্রবণতা সেটা আস্তে আস্তে কমে আসবে। ক্যাম্পিংয়ের মূল উদ্দেশ্যই হচ্ছে আমরা মানুষকে অ্যাওয়ারনেস করা। ঢাকায় বর্তমান যেই অবস্থা আমরা দেখতে পাচ্ছি, সেক্ষেত্রে হচ্ছে যে এই ড্রাইভাররা অযথায় হর্ন দিচ্ছে। অযথা হর্নের কারণে হচ্ছে যে মানুষ বধির হয়ে যাচ্ছে। শব্দ দূষণের একটা নিয়ন্ত্রিত মাত্রা থাকে যেটা হচ্ছে 50 থেকে 70 আমরা বলে থাকি। বিভিন্ন পয়েন্টের যে সার্জেন্ট ট্রাফিক পুলিশরা আছে এবং বিভিন্ন বাসের যে ড্রাইভারগুলো আছে তারা অনেকে বাসায় গেলে কম শুনতে পায়। তার কারণ হচ্ছে যে মানুষ অযথা হর্ন বাজায়। এই হর্নের কারণে তারা হচ্ছে যে দিনকে দিন বধির হয়ে যাচ্ছে। আর এই ক্যাম্পেইন থেকে আমাদের একটাই মেসেজ থাকবে,
আসুন আমরা সচেতন হই, আমরা সচেতন হয়ে আমরা হচ্ছে যে মানুষকে সচেতন করি। আমরা যদি পরিবর্তন হই ইনশাল্লাহ আমরা দেশ পরিবর্তন করতে পারবো। ঢাকা শহরের 6টি পয়েন্টে অনুষ্ঠিত হচ্ছে, তার মধ্যে এটি একটি পয়েন্ট। এই পয়েন্টে আমরা দাঁড়িয়েছি মানুষকে শব্দ দূষণ না করার জন্য, সচেতন করার জন্য। যাতে হচ্ছে অযথা হর্ন না দেয়, এবং হচ্ছে যেখানে হর্ন দেওয়ার কোনো প্রয়োজনই নেই আমরা কী করতেছি সেখানে গিয়ে অযথা হর্ন দিচ্ছি। আমরা যেন হচ্ছে এই হর্ন না দেওয়ার অভ্যাস আমরা যেন মানুষের মধ্যে তৈরি করতে পারি, তারই ধারাবাহিকতায় আমরা হচ্ছে আজকে এখানে দাঁড়িয়েছি। এবং হচ্ছে আমাদের প্রায় রাজধানীতে প্রায় 250 জনের বেশি ভলান্টিয়ার কাজ করছে এই শব্দ দূষণ নিয়ন্ত্রণে, এবং আশা করছি যে আমরা হচ্ছে মানুষকে একটি ভালো এবং সুন্দর মেসেজ দিতে পারতেছি। এবং এই কর্মসূচির মাধ্যমে আমরা আশা করতেছি যে হচ্ছে শব্দ দূষণ অনেকটা নিয়ন্ত্রণে আসবে। আমাদের শব্দ দূষণ ক্যাম্পিংয়ের উদ্দেশ্য একটাই, যাতে করে শব্দ দূষণটা না হয়। আর শব্দ দূষণের কারণে আমাদের নিজেদেরই সমস্যা হচ্ছে, যা আমরা নিজেরা বুঝতে পারতেছি না। বিশেষ করে যারা গাড়ি চালায়, প্রাইভেট কার, তারপর বাইক, তারা অকারণে অযথা সিগন্যালেও হর্ন বাজাচ্ছে, যেখানে হর্ন বাজানোর প্রয়োজন নেই। বাচ্চাদের থেকে শুরু করে বয়স্কদেরও এতে অনেক সাফার করতে হচ্ছে, যেটা তারা বুঝতেছে না। এটা পরবর্তীতে অনেক সমস্যার ফেস করতে হবে। আমরা আমাদের মতো সবাইকে সচেতন করতেছি। উচ্চস্বরে হর্ন বাজানো বা বাজনা বা গান এই ধরনের শব্দগুলো আসলে মানব দেহের জন্য খুবই ক্ষতিকর। এটা থেকে সবারই উচিত সচেতন হওয়া, যতটা সম্ভব হর্ন থেকে আমরা বিরত থাকাটাই হলো সব থেকে বুদ্ধিমানের কাজ। এবং পরিবেশেরও ভালো, অনেক শিশুরাও থাকে গাড়িতে, বাইকে, তাদেরও এটা কিন্তু সমস্যা হয় কানের জন্য। অনেক সময় বেশিক্ষণ শব্দ দূষণ হলে এটা কানের জন্য বড় আকারে সমস্যা দেখা দেয়। তাই আমি মনে করি সবার উচিত এই বিষয় সম্পর্কে সচেতন হওয়া। আর হাসপাতাল, স্কুল এগুলো তো ওরা মানেই না। যেমন এসএসসি পরীক্ষা চলতেছে, পরীক্ষার মধ্যে ওরা স্কুলের সামনে দিয়া উচ্চস্বরে হর্ন, ওদের চলবে। হাসপাতাল আর স্কুল মানার সময় নেই, ওদের কোনো কিছু আবাসিক এলাকা এটাও মানার সময় নেই। এটাই হলো গণসচেতনতা দরকার, আসলে অনেক বেশি গণসচেতনতা দরকার, যে কোথায় হর্ন বাজাইতে হবে, কোথায় বাজাইতে হবে না। এই হর্ন বাজানোর যে একটা ইমার্জেন্সি, এটা তো মানুষকে জানতে হবে, আগে শিখতে হবে। এটা না শিখলে তো হচ্ছে না, সমস্যা হয়। ঠিক আছে, তার জন্য মনে করেন যে আমরা হর্ন ইউজ করি না, সবাই এটা একমত হইতে হইবে, আর নাইলে মনে করেন যে খারাপ হইবে।